আপনি কি জানেন ১৯৩৮ সালে যখন পুরো বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামায় কাঁপছে ঠিক তখন অ্যাডলফ হিটলার এবং তার বিশ্বস্ত সেনাপতি হাইনরিখ হিমলার কেন তাদের সবচেয়ে দক্ষ ৫ জন এসএস অফিসারকে গোপনে তিব্বতে পাঠিয়েছিলেন? না, তারা সেখানে কোনো নতুন দেশ দখল করতে যাননি। তারা গিয়েছিলেন এমন এক অলৌকিক শক্তির খোঁজে যা নাকি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটি কোনো সিনেমার গল্প নয়, এটি ইতিহাসের এক ভয়ঙ্কর ও অদ্ভুত সত্য। ১৯৩৮ সালের সেই গোপন অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন আর্নস্ট শ্যাফার। বার্লিন থেকে হাজার হাজার মাইল দূরে হিমালয়ের দুর্গম পথে তারা খুঁজে বেড়াচ্ছিলেন আর্য জাতির আদি উৎস এবং কথিত হারানো সভ্যতা শ্যামভালা বা আগারথার প্রবেশপথ। নাৎসি জার্মানি বিশ্বাস করত তিব্বতের লামাদের কাছে এমন কিছু গোপন নথিপত্র এবং প্রাচীন জ্ঞান লুকানো আছে যা মানুষকে অতিমানব বা সুপার হিউম্যান শক্তিতে রূপান্তর করতে পারে। ভাবতে পারেন, আধুনিক বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে বিশ্বের অন্যতম ক্ষমতাধর এক শাসক তিব্বতের প্রাচীন গুহায় কি খুঁজছিলেন? শ্যাফার এবং তার দল লাসা শহরে পৌঁছান এবং হাজার হাজার তিব্বতীর মাথার খুলি বা স্কাল মেজারমেন্ট করেন, তাদের শারীরিক গঠন পরীক্ষা করেন। তারা বিশ্বাস করতেন তিব্বতের মানুষের ডিএনএতে লুকিয়ে আছে আটলান্টিস সভ্যতার হারিয়ে যাওয়া নাগরিকদের জিন। কিন্তু তারা যা খুঁজে পেয়েছিলেন তা ছিল তাদের কল্পনারও বাইরে। তারা এমন কিছু পুঁথি এবং আচার অনুষ্ঠান দেখেছিলেন যা পশ্চিমা বিশ্বের কাছে ছিল সম্পূর্ণ অজানা। কিন্তু যুদ্ধের ডামাডোলে সেই অভিযানের অনেক রিপোর্ট আজও রহস্যের চাদরে ঢাকা। আজ আমরা সেই নিষিদ্ধ নগরী, সেই পৃথিবীর ছাদ নামে পরিচিত তিব্বতের এমন কিছু অজানা রহস্য এবং হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন খুঁজব যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কেন তিব্বতকে বলা হয় নিষিদ্ধ দেশ? কেন এখানকার মানুষেরা মৃতদেহ পোড়ায় না বা কবর দেয় না, বরং শকুনকে খাইয়ে দেয়? চলুন ইতিহাসের ধুলো ঝেড়ে বের করে আনি তিব্বতের বুকে লুকিয়ে থাকা সেই অজানা সত্য। তিব্বতের রহস্য বুঝতে হলে আগে আপনাকে বুঝতে হবে এর ভৌগোলিক অবস্থান, যা নিজেই এক বিস্ময়। তিব্বত মালভূমি, যাকে বলা হয় পৃথিবীর ছাদ বা রুফ অফ দ্য ওয়ার্ল্ড, সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে ৪৫০০ মিটার বা ১৪৮০০ ফুট উঁচুতে অবস্থিত। তুলনা করার জন্য বলি, ইউরোপের আল্পস পর্বতের সবচেয়ে উঁচু চূড়া মন ব্লয়ের উচ্চতা যেখানে ৪৮০৭ মিটার, সেখানে তিব্বতের গড় উচ্চতাই এর কাছাকাছি। এই বিশাল ভূখণ্ডের আয়তন প্রায় ২৫ লক্ষ বর্গ কিলোমিটার, যা পশ্চিম ইউরোপের মোট আয়তনের সমান বা ফ্রান্সের মতো দেশের প্রায় ৪ গুণ বড়। অথচ এই বিশাল ভূখণ্ডে বাস করে মাত্র ৩৬ লক্ষের মতো মানুষ, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে ২ জন বা তারও কম মানুষ বাস করেন, যেখানে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে ১,২০০রও বেশি মানুষ বাস করেন। এই উচ্চতায় বাতাসের অক্সিজেনের পরিমাণ সমতলের তুলনায় প্রায় ৪০ থেকে ৫০% কম। একজন সাধারণ মানুষ যদি হঠাৎ করে সেখানে যায়, তবে তীব্র মাথা ব্যথা, শ্বাসকষ্ট এবং পালমোনারি এডিমা হয়ে কয়েক ঘন্টার মধ্যে তার মৃত্যু হতে পারে। কিন্তু হাজার বছর ধরে তিব্বতীরা এখানে শুধু টিকেই নেই, বরং গড়ে তুলেছে এক সমৃদ্ধ সভ্যতা। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন তিব্বতীদের শরীরে EPAS1 নামক একটি বিশেষ জিন রয়েছে, যা তাদের এই চরম প্রতিকূল পরিবেশে এবং কম অক্সিজেনে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে সাহায্য করে। এই জিনটি অন্য কোনো সমতলের মানুষের মধ্যে পাওয়া যায় না, বরং এটি পাওয়া গেছে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাচীন মানব প্রজাতি ডেনিসোভেনের ডিএনএতে। এটি কি প্রমাণ করে না যে তিব্বতের ইতিহাস আমরা যা জানি তার চেয়ে অনেক বেশি প্রাচীন এবং রহস্যময়? এই দুর্গম পরিবেশই তিব্বতকে হাজার বছর ধরে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল, যার ফলে এখানে গড়ে উঠেছিল এমন এক সংস্কৃতি যা আধুনিক বিশ্বের কাছে আজও এক বিস্ময়। তিব্বতের রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে লাসা শহরের বুকে দাঁড়িয়ে থাকা বিশাল পটালা প্রাসাদ। ৭ম শতাব্দীতে রাজা সংটসেন গাম্পো প্রথম এটি নির্মাণ শুরু করেন, কিন্তু আজকের এই বিশাল ১৩তলা ভবনটি তৈরি হয় ১৬৪৫ সালে ৫ম দলাই লামার নির্দেশে। এই প্রাসাদটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৭০০ মিটার বা ১২,০০০ ফুট উঁচুতে মার্পো রি বা লাল পাহাড়ের ওপর দাঁড়িয়ে। আধুনিক ক্রেন বা ভারী যন্ত্রপাতি ছাড়া আজ থেকে প্রায় ৪০০ বছর আগে কিভাবে এমন একটি বিশাল স্থাপনা তৈরি করা সম্ভব হল, তা আজও স্থপতিদের অবাক করে। পটালা প্রাসাদে ১,০০০-এরও বেশি কক্ষ, ১০,০০০-এরও বেশি ধর্মীয় স্থান বা শ্রাইন এবং প্রায় ২ লক্ষ বা ২ লক্ষ মূর্তি রয়েছে। কিন্তু সবচেয়ে চমকে দেওয়া তথ্য হল এর ভেতরের সম্পদ। আপনি শুনলে অবাক হবেন যে এই প্রাসাদের ভেতরে যে পরিমাণ সোনা ব্যবহার করা হয়েছে তা দিয়ে একটি ছোট দেশের অর্থনীতি চালানো সম্ভব। শুধুমাত্র ৫ম দলাই লামার সমাধিস্তূপটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে প্রায় ৩,৭০০ কিলোগ্রাম বা ৩.৭ টন খাঁটি সোনা।
বর্তমান বাজার দরে শুধুমাত্র সেই সোনার দামই কয়েক হাজার কোটি টাকা। এর বাইরেও রয়েছে হাজার হাজার মণিমুক্তা, ফিরোজা এবং মূল্যবান পাথর। তিব্বতের রহস্য কেবল এর মানুষ বা প্রাসাদের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রকৃতিও এক বিশাল ধাঁধা। আপনারা অনেকেই আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের নাম শুনেছেন, কিন্তু আপনারা কি জানেন তিব্বতে এমন একটি গিরিখাত আছে যা গ্র্যান্ড ক্যানিয়নের চেয়ে ৩ গুণ বেশি গভীর? এর নাম ইয়ারলুং সাংপো গ্র্যান্ড ক্যানিয়ন। এর গভীরতা গড়ে ৫,০০০ মিটারেরও বেশি এবং কিছু স্থানে এটি ৬,০০৯ মিটার বা প্রায় ১৯,৭১৪ ফুট গভীর। এটি বিশ্বের গভীরতম গিরিখাত। এই গিরিখাতের রহস্য নিয়ে ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে ব্রিটিশ অভিযাত্রীরা পাগলের মতো ঘুরেছেন। তাদের উদ্দেশ্য ছিল লুকানো জলপ্রপাত বা হিডেন ফলস অব দ্য সাংপো খুঁজে বের করা। লোককথা অনুযায়ী এই জলপ্রপাতের পেছনেই রয়েছে সেই পবিত্র সংগ্রিলা বা অমরত্বের উপত্যকা। ১৮৮০ থেকে ১৯২৪ পর্যন্ত অনেক অভিযাত্রী প্রাণ দিয়েছেন এই জলপ্রপাত খুঁজতে গিয়ে। অদ্ভুত ব্যাপার হল ১৯৯৮ সালের আগ পর্যন্ত আধুনিক বিশ্ব নিশ্চিত হতে পারেনি যে এই বিশাল জলপ্রপাতটি আদৌ আছে কিনা। অবশেষে ১৯৯৮ সালে একদল অভিযাত্রী এই গিরিখাতের গভীরে প্রায় ১০০ ফুট উঁচু এক জলপ্রপাত খুঁজে পান, যা এতদিন লোকচক্ষুর আড়ালে ছিল। কিন্তু প্রশ্ন থেকে যায়, স্থানীয়রা যে বিশাল জলপ্রপাতের কথা বলতেন, এটি কি সেটাই, নাকি এই দুর্গম গিরিখাতের আরও গভীরে, যেখানে মানুষের পা পড়েনি, সেখানে আজও লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? বিজ্ঞানীরা দেখেছেন এই অঞ্চলের জীববৈচিত্র্য সম্পূর্ণ আলাদা। এখানে এমন কিছু পোকামাকড় এবং উদ্ভিদ পাওয়া গেছে যা পৃথিবীর আর কোথাও নেই। এই গিরিখাতটিকে বলা হয় জীববিজ্ঞানের এক লস্ট ওয়ার্ল্ড। এখানেই লুকিয়ে আছে তিব্বতের সেই আদিম বন্যতা, যা আধুনিক স্যাটেলাইট বা জিপিএস দিয়েও পুরোপুরি জয় করা সম্ভব হয়নি। তিব্বত মানেই কেবল বরফ আর পাহাড় নয়। তিব্বত হল মানুষের সহনশীলতা, বিশ্বাস এবং প্রকৃতির সাথে একাত্ম হয়ে বেঁচে থাকার এক অনন্য উদাহরণ। ১৯৫৯ সালের পর থেকে তিব্বতের রাজনৈতিক এবং সামাজিক মানচিত্র অনেক বদলে গেছে। পরিসংখ্যান অনুযায়ী গত ৬০ বছরে হাজার হাজার মঠ ধ্বংস হয়েছে, অনেক প্রাচীন পুঁথি হারিয়ে গেছে, কিন্তু তিব্বতী মানুষের মনের বিশ্বাসটুকু কেউ কেড়ে নিতে পারেনি। আজ আমরা জানলাম নাৎসিদের গোপন অভিযান থেকে শুরু করে সোনার পটালা প্রাসাদ, হারিয়ে যাওয়া গুগে রাজ্য, আকাশ সমাধি এবং সাংপো গিরিখাতের রহস্য। এই প্রতিটি বিষয়ে আমাদের মনে করিয়ে দেয় যে আমরা পৃথিবী সম্পর্কে কত কম জানি। এই আধুনিক প্রযুক্তির যুগেও তিব্বত তার বুকের ভেতর এমন সব রহস্য আগলে রেখেছে যা হয়তো আমরা কখনোই পুরোপুরি ভেদ করতে পারব না। তিব্বত আমাদের শেখায় যে সভ্যতার চাকচিক্যই সব নয়, মাঝে মাঝে নীরবতা এবং শূন্যতার মধ্যেও লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় সত্য। বন্ধুরা, আজকের এই ঐতিহাসিক এবং রহস্যময় যাত্রা আপনাদের কেমন লাগলো? তিব্বতের এই অজানা গল্পগুলো কি আপনাদের শিহরিত করেছে? আজকের ভিডিওর কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? নাৎসিদের সেই গোপন অভিযান, সোনার পটালা প্রাসাদের বিপুল পরিমাণ সোনা, নাকি গুগে রাজ্যের হঠাৎ হারিয়ে যাওয়া? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ব। আর আপনি যদি ইতিহাসের এমন সব রোমাঞ্চকর এবং অজানা তথ্য জানতে ভালোবাসেন, তবে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অজানাকে জানার সাথেই থাকুন। ধন্যবাদ। কিন্তু পটালা প্রাসাদের আসল রহস্য এর সোনাদানা নয়, এর আসল রহস্য লুকিয়ে আছে এর মাটির নিচে। লোকশ্রুতি এবং কিছু গোপন নথিপত্র অনুযায়ী পটালা প্রাসাদের নিচে রয়েছে বিশাল সব সুড়ঙ্গ এবং গোপন চেম্বার, যা সরাসরি শম্ভুলা বা সেই কাল্পনিক স্বর্গের সাথে যুক্ত। যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি, কিন্তু তিব্বতী বিশ্বাস অনুযায়ী এই প্রাসাদের নিচে এমন কিছু প্রাচীন পুঁথি লুকানো আছে যা মহাবিশ্বের সৃষ্টি রহস্য ব্যাখ্যা করতে পারে। ইতিহাসের এক পরিসংখ্যান অনুযায়ী ১৯৫৯ সালে দলাই লামা যখন ভারতে পালিয়ে আসেন, তখন পটালা প্রাসাদের বিপুল পরিমাণ সম্পদ এবং প্রাচীন জ্ঞানভাণ্ডার সেখানে থেকে যায়। চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় এই প্রাসাদের অনেক ক্ষতি হলেও এর মূল কাঠামো এবং গোপন কুঠুরিগুলো আজও অক্ষত রয়েছে বলে ধারণা করা হয়। প্রশ্ন হলো, এই প্রাসাদের দেওয়ালের আড়ালে আর কি কি ইতিহাস চাপা পড়ে আছে যা আমরা জানি না? তিব্বতের ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর মধ্যে একটি হল গুগে রাজত্ব বা কিংডম অফ গুগের হারিয়ে যাওয়া। পশ্চিম তিব্বতের এক রুক্ষ ও শুষ্ক অঞ্চলে ৯ম শতাব্দীতে এই রাজত্ব গড়ে উঠেছিল। প্রায় ৭০০ বছর ধরে গুগে ছিল শিল্প, সংস্কৃতি এবং বাণিজ্যের এক জমজমাট কেন্দ্র। এখানকার স্থাপত্য এবং দেওয়ালচিত্রগুলো বা মিউরালগুলো ছিল অসাধারণ। কিন্তু ১৬৩০ সালে হঠাৎ করেই যেন এক রাতের মধ্যে এই পুরো সভ্যতাটি মানচিত্র থেকে মুছে যায়।
প্রায় 1 লক্ষ বা 1 লাখ মানুষ বসবাস করত এই সমৃদ্ধ নগরীতে, কিন্তু আজ সেখানে গেলে আপনি দেখবেন শুধুই ধ্বংসস্তূপ, মাটির তৈরি গুহা এবং হেডলেস বা মস্তকবিহীন হাজার হাজার মূর্তির সারি। ঐতিহাসিক তথ্য এবং পরিসংখ্যান ঘাটলে দেখা যায় ১৬৩০ সালে গুগের রাজা খ্রি তোশি গ্রাকপার সাথে তার ভাই এবং লাদাখ সেনাবাহিনীর এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়। কিন্তু যুদ্ধের কারণে একটি নগরী ধ্বংস হতে পারে, তবে সেখানকার 1 লাখ মানুষ কোথায় গেল? তারা কি সবাই মারা গিয়েছিল, নাকি তারা অন্য কোথাও পালিয়ে গিয়েছিল? প্রত্নতাত্ত্বিকরা গুগে রাজত্বের ধ্বংসস্তূপের নিচে গোপন সুড়ঙ্গ এবং গুহা আবিষ্কার করেছেন, যেখানে পাওয়া গেছে হাজার হাজার মানুষের কঙ্কাল এবং মমি। সবচেয়ে অদ্ভুত বিষয় হল এখানকার বিখ্যাত সিলভার আই বা রূপার চোখের মূর্তিগুলোর প্রায় সবগুলোরই মাথা কেটে ফেলা হয়েছে। গবেষকদের মতে জলবায়ু পরিবর্তন এবং খরার কারণে এখানকার পানির উৎস শুকিয়ে গিয়েছিল, যা এই পতনের অন্যতম কারণ। কিন্তু স্থানীয় উপকথা বলে ভিন্ন কথা। বলা হয় গুগের রাজারা এক অভিশাপের কবলে পড়েছিলেন এবং এক ভিনদেশী শক্তির আক্রমণে পুরো নগরী জনশূন্য হয়ে যায়। গুগের ধ্বংসাবশেষ থেকে পাওয়া নথিপত্র এবং দেওয়ালচিত্রে এমন কিছু অদ্ভুত প্রাণীর ছবি পাওয়া গেছে যা সাধারণ তিব্বতী প্রাণীদের সাথে মেলেও না। আজ যখন পর্যটকরা সেই জনমানবহীন ধ্বংসস্তূপের সামনে দাঁড়ান, বাতাসের শোঁ শব্দে তারা যেন শুনতে পান হাজার বছর আগের সেই আর্তনাদ। গুগে কি আসলেই যুদ্ধের কারণে ধ্বংস হয়েছিল, নাকি এর পেছনে ছিল আরও গভীর কোনো রহস্য? তিব্বতের সবচেয়ে লোমহর্ষক এবং আধ্যাত্মিক বিষয়গুলোর একটি হল তাদের শেষকৃত্য বা অন্ত্যেষ্টিক্রিয়া, যাকে বলা হয় ঝাটোর বা স্কাই বারিয়েল। আমাদের কাছে যা নিষ্ঠুর বা ভয়ঙ্কর মনে হতে পারে, তিব্বতীদের কাছে তা পরম পবিত্র। পরিসংখ্যান বলছে তিব্বতের প্রায় ৮০% মানুষ আজও মৃত্যুর পর এই প্রথা অনুসরণ করে। কিন্তু কেন তারা প্রিয়জনের মৃতদেহ শকুনকে খাইয়ে দেয়? এর পেছনে রয়েছে দুটি প্রধান কারণ, একটি ভৌগোলিক এবং একটি ধর্মীয়। প্রথমত, আমরা আগেই জেনেছি তিব্বত পাথুরে এবং বরফাচ্ছন্ন এলাকা। এখানে মাটি এতই শক্ত এবং পাথুরে যে কবর খোঁড়া প্রায় অসম্ভব। আবার গাছপালা খুব কম থাকায় মৃতদেহ পোড়ানোর মতো কাঠ জোগাড় করাও অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল। কিন্তু এর চেয়েও বড় কারণটি হল ধর্মীয় বিশ্বাস। তিব্বতী বৌদ্ধ ধর্মে বিশ্বাস করা হয় মৃত্যুর পর আত্মা শরীর ত্যাগ করে এবং শরীরটি শুধুই একটি খালি খোলস। তাই এই অকেজো শরীরটি যদি প্রকৃতির কোনো কাজে লাগে, তাহলেই সেটা সবচেয়ে বড় পুণ্য। এই প্রক্রিয়ায় একজন বিশেষ ব্যক্তি, যাকে বলা হয় রগিয়াপা বা বডি ব্রেকার, মৃতদেহটিকে টুকরো টুকরো করে কেটে শকুনদের খাওয়ার জন্য উন্মুক্ত স্থানে রেখে আসেন। তিব্বতে শকুনকে ডাকিনী বা স্বর্গের নর্তকী হিসেবে সম্মান করা হয়। তারা বিশ্বাস করে শকুনেরা মৃতদেহ খেয়ে সেই মানুষের আত্মাকে স্বর্গে বা পরবর্তী জন্মে নিয়ে যায়। এটি শুনতে যতই ভয়ঙ্কর লাগুক না কেন, এর মধ্যে রয়েছে প্রকৃতির প্রতি এক চরম ত্যাগের নিদর্শন। নিজের শরীরের শেষ অংশটুকুও প্রকৃতির জীবেদের বিলিয়ে দেওয়ার এই মানসিকতা তিব্বতী সভ্যতাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। আপনি কি কল্পনা করতে পারেন মডার্ন যুগের মায়া মমতা ত্যাগ করে আপনার প্রিয়জনের শরীর এভাবে প্রকৃতির হাতে তুলে দিতে? এটি কেবল সাহসের বিষয় নয়, এটি জীবন ও মৃত্যু সম্পর্কে এক গভীর উপলব্ধির বিষয়।